আসলে এটা তো আমাদের সরাসরি আমাদের সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ করেছে, একদম, এটা নো ডাউট। এবং এটা যারা ইউএসএ আছেন বাংলাদেশি, আপনি তো জানেন যে যদি আন্তর্জাতিক আদালতে কেস করার কিছু নিয়ম আছে, এবং এটা তো ব্যক্তিও করতে পারেন না, সংগঠন। তো আশা করছি যারা আইনের মানুষ, যারা এই বিষয়ে বিশদ জানেন, তারা আশু একটা পদক্ষেপ গ্রহণ করবেন বা একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ এভাবেই তো আমাদের দেশ মানে একটা দেশকে, এত সুন্দর একটা দেশ, এত সাজানো গোছানো একটা দেশ, একটা মৃত্যুপুরীতে, একটা ধর্ষণ নগরীতে আসলে পরিণত করেছে। এবং এখানে এই তুর্কের যে ভূমিকা, সেটা তো কোনোভাবেই, সে তো নিজে স্বীকারই করেছে, অস্বীকার করার তো আর সুযোগও নাই। কাজে তাকে নিয়মের মধ্য থেকে বিচারের আওতায় আনার যেন ব্যবস্থা করা হয়। এবং এই প্র্যাকটিসটা চিন্তা করেন, এটা খুবই জঘন্য ধরনের একটা প্র্যাকটিস, এবং এটার যদি প্রতিবাদ না হয়, এটা যদি মানে কোনো বিচার না হয়, তাহলে কিন্তু এই ঘটনা জাতিসংঘ ঘটাতেই থাকবে। এবং আমাদের তৃতীয় বিশ্ব বা কম্পারেটিভলি একটু দুর্বল রাষ্ট্র যারা, তারা কিন্তু এরকম জাতিসংঘের খেলার পুতুল হয়ে ধ্বংসস্তূপে পরিণত হব। কাজে এটার বিরুদ্ধে কিন্তু সবার সোচ্চার হওয়া উচিত। সুলতান, আমার আপনারও বসে থাকার সুযোগ নেই, কারণ বাংলাদেশ বলে কথা, এখানে কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল নাকি অন্য কোনো দলের সরকার ছিল এটা এখন মুখ্য নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ আজকে বিপর্যস্ত। কাজে এখানে মানে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তার চাইতে অনেক বড় আমার দেশ, দলের চাইতে অনেক বড়। তো সেখানে আসলে দেশপ্রেমিক প্রতিটা নাগরিকেরই সোচ্চার হতে হবে, কারণ মানুষ যখন ভয়েস রেজ করবে, এটা একটা অনেক বড় আপনার জাতিসংঘ মানে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, বাংলাদেশ একটা ধর্মীয় উন্মাদনার রাষ্ট্রে পরিণত হবে, জাতিসংঘ সেটিকে প্রমোট করবে। এটা কি ভাবা যায়? এটা কি বিশ্বাসযোগ্য? অবশ্যই বিশ্বাসযোগ্য। আমি কিন্তু এই কারণে ইসরায়েল আর গাজার প্রসঙ্গ নিয়ে এসেছি। আপনি একটা বার দেখেছেন জাতিসংঘ কোনো রোল প্লে করেছে এখানে গাজাবাসীর জন্য, পজিটিভ কোনো রোল? এই যে ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে চোখের সামনে, তো সেটা দেখে কষ্ট হয় না? বাংলাদেশে নিয়ে ওনারা যে পরিমাণ উদ্গ্রীব, আওয়ামী লীগ সরকারকে কিভাবে হটাতে হবে সেটা নিয়ে। কোনদিন অবশ্য ধরেন ইসরায়েল, এখন ইসরায়েলকে তো কোনোদিন বলে নাই যে তোমরা গুলি করতে পারবা না, কিন্তু ইসরায়েল তো আবার ধরেন কোনো স্যাংশন দিয়েছে? কোনো স্যাংশন দিয়েছে বলেন? কোনো স্যাংশন দিয়েছে কখনো? শুনেছেন কখনো? না, কিন্তু কিন্তু তারা তো আবার ধরেন শান্তিরক্ষী বাহিনী মানে মিশনেও তো আবার ইসরায়েলি সেনাবাহিনী নাই। হ্যাঁ, মিশনে নাই, কিন্তু আপনি তো একটা ভয়েস রেজ করতে পারতেন। আপনি আমি মিশনে আছি দেখে আপনি আমাকে মিশন দিয়ে আটকানোর চেষ্টা করছেন। এটাও দেখেন একটা অস্ত্র তাদের, শুধুমাত্র আমাদের দেশে না, তারা যেটা করে এই সুযোগে, কারণ আমাদের দেশের মানুষের তো কম্পারেটিভলি তুলনামূলকভাবে আর্থিক অবস্থা একটু দুর্বল, তো এই সুযোগটা কিন্তু তারা সেনাবাহিনীকে এই টোপটাই দিয়েছে। তবে এটা আসলে মানে খুবই দুঃখজনক, এটা আসলে মানতে আমার খুবই কষ্ট হচ্ছে। আপনি যদিও বলেন, আমার কিন্তু সেনাবাহিনীর প্রতি আমার একটা বলতে পারেন যে একটা, কারণ এরশাদ সরকারের পরে আমরা সেনাবাহিনীকে আর এরকম কোনো ভূমিকা দেখিনি যে ক্ষমতা দখল করা এই ধরনের কিছু। কেন দেখেন ১-১১ দেখেননি? না, চেষ্টা করা হয়েছিল, সেটা কিন্তু পুরো সেনাবাহিনী যদি আপনি বলেন ওই রোল কিন্তু ছিল না, লম্বা সময়ের জন্য ছিল না। না থাকতো তাহলে তো তারা লম্বা সময়ই থাকতো, 2 বছরে তারা পার হয়েছে, কিন্তু লম্বা তারপরে আজকে বিশেষ করে যারা জুনিয়র অফিসার তারা তারপরে কিন্তু ঢুকেছে। সো আমার মানে একটি মানুষের চরিত্রকে সেনাবাহিনীতে ঢোকার সঙ্গে সঙ্গে বদলে যাবে, মানে এটাও খুব দুঃখজনক যে সেখানে তাহলে কি ট্রেনিং হয়, কি প্র্যাকটিস চলে সেখানে। মানে আমার আপনার মতো মানুষই তো সেখানে ঢুকছে, ঢুকার পরে তার এরকম আসে আমূল বদলে যাচ্ছে কেন? আমি আবারও বলছি, যেহেতু বাংলাদেশের সমস্যা ভারতের উপেক্ষা করার কোনো সুযোগ নেই, আবার ভারতের সমস্যা বাংলাদেশের উপেক্ষা করার কোনো সুযোগ নেই, মানে এতই কাছে যে একটি যদি আহত হয় পাশাপাশি মানে ঘাটা ছড়িয়ে পড়বে। কোনো জায়গায় কোনো অংশ যদি ওখানে পচন ধরে, আস্তে আস্তে কিন্তু পুরো অংশে পচন ধরবে, সেখানে ভারত মানে সে পচনের হাত থেকে রক্ষা পাবে না। কাজেই আমরা আশা করছি যে মানে এটা প্রাধান্য পাবে, কারণ এটা তো আঞ্চলিক শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ বর্তমান বাংলাদেশ। এবং এটা শুধুমাত্র ভারত না, আস্তে আস্তে দেখা যাবে আরো অনেক দূরে ছড়িয়ে যাবে। ও আরেকটা বিষয় আমরা কিন্তু বলি, আমরা জাতিসংঘ থেকে কেন যে সরে আসলাম, আমাদের বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন ধরে, মিয়ানমার থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো মেরে কেটে একদম পুড়িয়ে পুড়িয়ে, জাতিসংঘ কোন রোল প্লে করেছে? তাদেরকে নিজ বাসভূমে ফেরানোর জন্য কোন ভূমিকা নিয়েছে? তাদের একটা সাহায্য সহযোগিতা করতো, সেটাও কিন্তু অর্ধেক করে দিয়েছে। ঠিক বলেছি তো আমি?
তো এই জাতিসংঘে আসলে আমরা আর কোনো কিছু আশা করছি না। এখন এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, এখানেও কোনো ভূমিকা আছে কিনা, মানে এটা নিয়ে কিন্তু আমার এখন আমি সন্দেহ করছি। এবং আপনারা যদি রিকল করতে পারেন, ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি, উনি কিন্তু এটার বিপক্ষে ছিলেন এবং সংশোধনী বক্তব্য দিয়েছিলেন। তখন আমরা দেখেছি আপনাদের সাংবাদিক সমাজেরও কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে লাইভ করে করে সাধারণ মানুষকে একদম ইমোশনাল ব্ল্যাকমেল করেছিলেন যে আমরা মুসলমান, প্রয়োজনে আমি 2 জন করে আমার ঘরে জায়গা দিব, আমি আমার ঘরে 2 জনকে জায়গা দিব। আমরা তখন প্রথম আলো ডেইলি স্টারের ভূমিকা দেখেছি। তো এগুলোর একটা পার্ট না সবকিছু, সেটাই বা আমরা এখন বলি কি করে যে সবকিছু আমার কাছে মনে হচ্ছে এই মেটিকুলাসলি ডিজাইনড।